জেনিত একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ ভূগোলের ক্লাসে ভূ অভ্যন্তরীণ গঠন এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, তার সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় খুবই কাজে লাগবে এবং সেই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমরা এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। শুরু করছি। আচ্ছা, প্রথম যে ব্যাপারটা আছে যে পৃথিবীর সবচেয়ে বাইরের কঠিন স্তর কোনটি? যখন আমরা ডিটেলস আলোচনা করেছিলাম তখন দেখেছিলাম যে পৃথিবীকে যদি কেন্দ্র পর্যন্ত যদি ভাগ করে তিনটে স্তর ভাগ করা গেছে। তিনটে স্তর, সব থেকে উপরের যে পাতলা স্তর সেটা ছিল ভূত্বক, তারপরের স্তরটা হচ্ছে গুরুমণ্ডল, আর তার নিচে যেটা ছিল সেটা হচ্ছে কেন্দ্র মণ্ডল। তো পৃথিবীকে যখন তিনটে স্তরে ভাগে তখন দেখা যাচ্ছে পাতলা স্তর আছে। তাহলে পৃথিবীর সবচেয়ে বাইরের কঠিন স্তর কোনটি? কি হয়েছে যে পৃথিবী প্রথম অবস্থাতে উত্তপ্ত গলিত অবস্থায় ছিল, পরবর্তীকালে কি হয়েছে, এটা তাপ বিকিরণ করেছে। তাপ বিকিরণ করার ফলে কি হয়েছে, পৃথিবীর উপরের যে স্তর, এই হালকা যে স্তর, এই স্তরটা কি হয়েছে, এই স্তরটা কঠিন হয়ে গেছে তাপ বিকিরণ করার ফলে। বাকি ভিতরের যে অংশগুলো আছে সেগুলো উত্তপ্ত আছে। যত আমরা গভীরতার দিকে যাব তত কি হবে, যত আমরা গভীরতা নিচের দিকে নামবো তত কি হবে, তত উষ্ণতা বাড়তে থাকবে। এর উপরের যে স্তরটা ছিল সেটা কি হয়ে গেছে, খুব পাতলা স্তর, এবং এই স্তরটা তাপ বিকিরণ করার ফলে সেখানে কি হয়েছে, পৃথিবীর কঠিন স্তর হয়ে গেছে। তাই কঠিন স্তর এখানে যে অপশনগুলো আছে, গুরুমণ্ডল, অ্যাস্থনোস্ফিয়ার, কেন্দ্রমণ্ডল ও ভূত্বক। তাহলে পৃথিবীর বাইরের সবচেয়ে কঠিন স্তর কোনটি, সেটা হলো ভূত্বক। আর বাকি যে অংশগুলো আছে সেগুলো এখনো কি অর্ধগলিত অবস্থায় আছে, সান্দ্র অবস্থায় আছে, হ্যাঁ, কোনো জায়গায় গলিত অবস্থায় আছে, সেইভাবে এটা বিস্তার লাভ করেছে। নেক্সট, হয়ে গেল না? দ্বিতীয় নম্বর যে কোশ্চেন আছে, মহাদেশীয় ভূত্বক কোন শিলা দিয়ে গঠিত? তো মহাদেশীয় ভূত্বক আমরা তিনটে ভাগ করেছিলাম। প্রথম যে উপরের ভাগটা ছিল সব থেকে উপরের, সেটা হচ্ছে ভূত্বক। এই ভূত্বককে দুটো ভাগে ভাগ করে দেয়। একটা হচ্ছে শিয়াল স্তর, আর একটা হলো সীমা স্তর। সীমা স্তর, শিয়াল স্তর আর সীমা স্তর। এই শিয়াল স্তরটা গঠিত হচ্ছে সিলিকন, অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত, আর সীমা স্তর যেটা সেটা হচ্ছে সিলিকন আর ম্যাগনেসিয়াম দিয়ে গঠিত। এই শিয়াল স্তরটাকে বলা হয় মহাদেশীয় ভূত্বক, আর সীমা স্তরটাকে বলা হয় মহাসাগরীয় ভূত্বক। তাহলে মহাদেশীয় ভূত্বক কোন শিলা দিয়ে গঠিত? এরপর মহাদেশীয় ভূত্বক যেটা আছে শিয়াল, সেই শিয়াল স্তরটা গঠিত হচ্ছে গ্রানাইট দিয়ে। আর মহাসাগরীয় যেটা সীমা স্তর আছে সেটা হচ্ছে ব্যাসল্ট দিয়ে গঠিত। এটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক কোন শিলা দিয়ে গঠিত, কি অপশন বি যেটা আছে সেটা হবে রাইট অ্যান্সার, গ্রানাইট দিয়ে গঠিত। ব্যাসল্ট গঠিত হচ্ছে মহাসাগরীয় ভূত্বক হচ্ছে এটা দিয়ে গঠিত। 3 নম্বর প্রশ্ন, শিয়াল ও সীমার মধ্যে রয়েছে কোন বিযুক্তি রেখা? শিয়াল ও সীমার মধ্যে রয়েছে কোন বিযুক্তি রেখা? শিয়াল ও সীমার মধ্যে রয়েছে কোন বিযুক্তি রেখা? গুটেনবার্গ, মোহো, কনরাড আর হচ্ছে লেহম্যান বিযুক্তি রেখা। যেমন ভূ অভ্যন্তরের যে স্তরগুলো আছে সেই স্তরগুলোকে ভাগ করা হয়েছে বিভিন্ন রেখা দিয়ে। শিয়াল, প্রথমে আছে শিয়াল, তার নিচে আছে সীমা। এই শিয়াল আর সীমা নিয়ে গঠিত হচ্ছে ভূত্বক। তারপরে গুরুমণ্ডলের দুটো ভাগ, একটা ঊর্ধ্ব গুরুমণ্ডল
আর একটা হচ্ছে নিম্ন গুরুমণ্ডল। আর কেন্দ্র এটা নিয়ে হচ্ছে গুরুমণ্ডল। আর এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল। আর একটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল। এই বহিঃকেন্দ্রমণ্ডল অন্তঃকেন্দ্রমণ্ডল নিয়ে গঠিত হচ্ছে কেন্দ্রমণ্ডল। তাহলে কি পেলাম, যে ভূত্বকের দুটো ভাগ, একটা শিয়াল একটা সীমা। শিয়ালটা হচ্ছে মহাদেশীয়, সীমাটা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। গুরুমণ্ডল, ঊর্ধ্ব গুরুমণ্ডল, নিম্ন গুরুমণ্ডল, এটা গুরুমণ্ডল। আর বহিঃকেন্দ্রমণ্ডল অন্তঃকেন্দ্রমণ্ডল নিয়ে হচ্ছে কেন্দ্রমণ্ডল গঠিত আছে। যে শিয়াল আর সীমার মধ্যে যে বিযুক্তি রেখা আছে, সেই বিযুক্তি রেখার নাম হচ্ছে কনরাড বিযুক্তি রেখা। কনরাড বিযুক্তি রেখা। তাহলে শিয়াল ও সীমার মধ্যে পাচ্ছে কনরাড বিযুক্তি রেখা। এরপর আছে ঊর্ধ্ব গুরুমণ্ডল, মানে গুরুমণ্ডল আর ভূত্বক, এর মধ্যে আছে মোহ বিযুক্তি রেখা। গুরুমণ্ডলে যে দুটো স্তর আছে, ঊর্ধ্ব গুরুমণ্ডল আর নিম্ন গুরুমণ্ডল, এর মধ্যে আছে কি রেপেত্তি বিযুক্তি রেখা। রেপেত্তি বিযুক্তি রেখা। এবার গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝে যে রেখাটি আছে বিযুক্তি রেখা, সেই রেখার নাম হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। গুটেনবার্গ বিযুক্তি রেখা। গুটেনবার্গ বিযুক্তি রেখা। এরপর বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডল, এর মাঝে আছে লেম্যান বিযুক্তি রেখা। লেম্যান বিযুক্তি রেখা। তাহলে এখানে প্রশ্ন আছে, শিয়াল ও সীমা স্তরের মধ্যে রয়েছে কোনটা? শিয়াল ও সীমা স্তরের মধ্যে যে রেখাটা পেয়েছি সেটা হচ্ছে কনরাড বিযুক্তি রেখা। তাহলে এখানে অপশন সি আছে, কনরাড বিযুক্তি রেখা, এটা হবে উত্তর। তাহলে শিয়াল সীমার মধ্যে রইল কনরাড। গুরুমণ্ডল এই আর ভূত্বকের মধ্যে আছে মোহ বিযুক্তি রেখা। ঊর্ধ্ব গুরুমণ্ডল ও নিম্ন গুরুমণ্ডলের মাঝে আছে রেপেত্তি বিযুক্তি রেখা। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে আছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডলের মধ্যে আছে লেহম্যান বিযুক্তি রেখা। তো এখানে প্রত্যেকটা বিযুক্তি রেখা সম্বন্ধে আলোচনা করা হলো। এরপরের প্রশ্ন, কেন্দ্রমণ্ডলের অপর নাম কি? কেন্দ্রমণ্ডল, ভূত্বকের যে তিনটে স্তর, সব থেকে যে নিচের স্তর আছে সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। তারপরে গুরুমণ্ডল, তারপরে ভূত্বক। ভূত্বকের দুটো নাম পেলাম, একটা হচ্ছে শিয়াল, একটা আছে সীমা। শিয়াল সীমা আছে, বলেছিলাম আগে যে সিলিকা আর অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে সিলিকা আর ম্যাগনেসিয়াম দিয়ে গঠিত। এটা হচ্ছে ভূত্বকের। এরপর হচ্ছে গুরুমণ্ডল, এই যে তার নিচের স্তর হচ্ছে গুরুমণ্ডল। গুরুমণ্ডলকে দুটো ভাগ, একটা হচ্ছে ঊর্ধ্ব গুরুমণ্ডল, আর 2 নম্বর যে ভাগ সেটা হচ্ছে নিম্ন গুরুমণ্ডল। এই ঊর্ধ্ব গুরুমণ্ডলটাকে বলা হয় প্রোফেসিমা। প্রোফেসিমা মানে ক্রোমিয়াম, ফেরাস, সিলিকন আর ম্যাগনেসিয়াম। নিম্ন গুরুমণ্ডল, একে বলা হচ্ছে নিফেসিমা। নিকেল, ফেরাস, সিলিকা, ম্যাগনেসিয়াম এগুলো দিয়ে গঠিত। তো ঊর্ধ্বটা হচ্ছে প্রোফেসিমা, নিম্ন নিফে, এইভাবে মাঠে নিম্ন মানে নিফে। কেন্দ্রমণ্ডল আছে, কেন্দ্রমণ্ডল কি হচ্ছে পৃথিবীর যে কেন্দ্রের দিকে আকর্ষণ সব থেকে বেশি, তার জন্য কি আছে অভিযোগ টানটা বেশি আছে, তার জন্য কি হয় এখানে সব থেকে ভারী পদার্থগুলো যার ঘনত্ব বেশি সেই পদার্থগুলো এখানে জমা হয়েছে। সব থেকে যেগুলো হালকা সেগুলো ভূত্বকের উপর আছে, এবং তার মাঝারি ঘনত্বের বা মাঝারি ওজনের যেগুলো সেগুলো কি আছে গুরুমণ্ডলের মধ্যে আছে। এখানে সব থেকে ভারী যেটা সেটা হচ্ছে লোহা ও
নিকেল জমা হয়েছে, লোহা ও নিকেল। তাই এখানে এই স্তরটাকে যে কেন্দ্রমণ্ডল স্তরটার অপর নাম থাকবে নিফে, মানে নিকেল, আর এফি মানে হচ্ছে ফেরাস বা লোহা। তাই কেন্দ্রমণ্ডলের অপর নাম হলো নিফে। তাহলে কেন্দ্রমণ্ডলের অপর নাম কি? কেন্দ্রমণ্ডলের অপর নাম হলো নিফে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। চলে যাচ্ছে পরের প্রশ্নে। ভূ অভ্যন্তরের গভীরতা বৃদ্ধির সাথে উষ্ণতার ক্রমবর্ধমান হারকে কি বলা হয়? ভূ অভ্যন্তরের যে গভীরতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা, ভূ অভ্যন্তরের গভীরতা কেন্দ্র আছে 6371 কিলোমিটার। দেখা গেছে যত গভীরতা বাড়ছে তার উষ্ণতা তত বেড়ে যাচ্ছে, গভীরতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বেড়ে যায়। এই বেড়ে যাওয়াকে কি বলা হয়? থার্মাল গ্রেডিয়েন্ট, জিওথার্মাল গ্রেডিয়েন্ট, কোরাল গ্রেডিয়েন্ট আর মেন্টাল গ্রেডিয়েন্ট। তো এই পৃথিবীর অভ্যন্তরে যাওয়ার সাথে সাথে উষ্ণতা বেড়ে যাওয়াকে বলা হয় জিওথার্মাল গ্রেডিয়েন্ট। অপশন বি হবে সঠিক অ্যান্সার, জিওথার্মাল গ্রেডিয়েন্ট। অগ্নুৎপাত, আগ্নেয়োচ্ছ্বাস প্রভৃতি কোন স্তরে সংঘটিত হয়? অপশন নিম্ন গুরুমণ্ডল, অ্যাস্থেনোস্ফিয়ার, কেন্দ্রমণ্ডল এবং শিলামণ্ডল। তাহলে অগ্নুৎপাত হয় বা আগ্নেয়োচ্ছ্বাস হয় যে ভূত্বকের কোনো অংশ ফাটল বরাবর বা দুর্বল স্থান বরাবর, এখানে ম্যাগমা থাকবে, নলপথে কি হবে? সেই ম্যাগমাটা বেরিয়ে এসে এখানে অগ্নুৎপাত বা আগ্নেয়োচ্ছ্বাস হবে, এখানে অগ্নুৎপাত বা আগ্নেয়োচ্ছ্বাস হবে। তাহলে সেখানে কি বেরিয়ে এসছে? এখানে থাকছে কি? ম্যাগমা লাভা রূপে এসে সেখানে জমা হচ্ছে। তাহলে অগ্নুৎপাত বা আগ্নেয়োচ্ছ্বাস প্রভৃতি কোন স্তর থেকে যে ম্যাগমা যে স্তর থাকে, এই ম্যাগমা থাকে সেখানে কি প্রধানত গলিত অবস্থায়, সান্দ্র অবস্থায় থাকে এবং সেখান থেকে সেটা কি হয়? বেরিয়ে আসে। এবং এই স্তরটা কি? ঠিক ভূত্বকের নিচের স্তরে এবং গুরুমণ্ডলের উপরের স্তরে এই থাকে। এই স্তরটার নাম হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার। তাহলে অগ্নুৎপাত, আগ্নেয়োচ্ছ্বাস প্রভৃতি যে স্তর থেকে সংঘটিত সেই স্তরটার নাম হচ্ছে কি? অ্যাস্থেনোস্ফিয়ার হয়। এখান থেকে বেরিয়ে এসে অগ্নুৎপাত বা আগ্নেয়োচ্ছ্বাস হয়। ভূ অভ্যন্তরে প্রতি 1 কিমি গভীরতা বৃদ্ধিতে তাপমাত্রা বৃদ্ধি পায় কত? একটু আগে যেটা আলোচনা করলাম যে পৃথিবীর অভ্যন্তর দিয়ে ভিতর দিকে যতই যাওয়া যায় গভীরতা বাড়া যায় তার উষ্ণতা কি হয়? বাড়ে। এরপরে গড় যেটা বলা হচ্ছে যে প্রতি 1 কিমি গভীরতা বৃদ্ধিতে তাপমাত্রা বৃদ্ধি পায় কত? তো বিভিন্ন পৃথিবীর গভীরতার বিভিন্ন স্থানে তাপমাত্রা বৃদ্ধির হার বিভিন্ন হয়। তো যেটা গড় যে প্রতি 1 কিমি গভীরতা বৃদ্ধিতে তাপমাত্রা বৃদ্ধি পায় কত? 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 ডিগ্রি সেন্টিগ্রেড, 15 ডিগ্রি সেন্টিগ্রেড আর 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখানে অপশন ডি হবে রাইট অ্যান্সার, 30 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রতি 1 কিমি গভীরতাতে 30 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা প্রায় বৃদ্ধি পায়। সাধারণত কি প্রতি 32 মিটার গভীরতায় 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পায়। এই হিসাব অনুযায়ী অ্যাপ্রক্সিমেট কাছাকাছি কত হবে? 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বৃদ্ধি পাবে। শিয়াল ও সীমার প্রকৃতি যথাক্রমে কি? যে ভূত্বকের যে দুটি স্তর ছিল, একটা শিয়াল আর একটা হচ্ছে সীমা, এদের প্রকৃতি ক্ষারকীয়। বি অপশন আছে আমলিক, সি ক্ষারকীয় আমলিক, আমলিক ক্ষারকীয়। তাহলে শিয়ালের প্রকৃতি হচ্ছে শিয়াল গঠিত হচ্ছে কি? গ্রানাইট দিয়ে, শিয়াল গঠিত হয় গ্রানাইট দিয়ে। আর যেটা সীমা আছে, সীমা সেটা গঠিত হয় ব্যাসল্ট দিয়ে। গ্রানাইট শিলা হচ্ছে আমলিক আর গ্রানাইট যে শিলা সেটা হচ্ছে ক্ষারকীয়, সেটা হলো ক্ষারকীয়। তাহলে শিয়াল গঠিত হয় গ্রানাইট দিয়ে, সেটা হচ্ছে আমলিক শিলা। সীমা গঠিত হয় ব্যাসল্ট দিয়ে, সেটা হচ্ছে ক্ষারকীয় শিলা। তাহলে শিয়াল ও সীমা কি হবে? আমলিক ও ক্ষারকীয়। অপশন ডি এর উত্তর হচ্ছে অপশন ডি, আমলিক ও ক্ষারকীয়। পরের প্রশ্ন, অ্যাস্থেনোস্ফিয়ারের অবস্থান কোন স্তরে? অ্যাস্থেনোস্ফিয়ারের অবস্থান কোন স্তরে? অ্যাস্থেনোস্ফিয়ারের অবস্থান হচ্ছে কি? যে অ্যাস্থেনোস্ফিয়ার আমরা একটু আলোচনা করুন, যেখান থেকে কি হয়? অগ্নুৎপাত, আগ্নেয়োচ্ছ্বাস হয়। ভূত্বকের সামান্য নিচে এবং গুরুমণ্ডলের যে উপরের স্তর থাকছে, এই উপরের স্তরটাতেই অ্যাস্থেনোস্ফিয়ারের অবস্থান করছে। ভূত্বকের নিচে
গুরুমণ্ডল উপরের দিকে স্তরে হয়, কেন্দ্রমণ্ডলের সাথে কোনো সঙ্গ থাকছে না। অ্যাস্ট্রোস্ফিয়ার এই জায়গায় অবস্থান করছে। অ্যাস্ট্রোস্ফিয়ার 150 কিলোমিটার গভীরতা থেকে 350 কিলোমিটার গভীরতা পর্যন্ত এর বিস্তার দেখা যায়। এবং এই গভীরতাতে থাকে যেটা হচ্ছে অ্যাস্ট্রোস্ফিয়ার, একটা হচ্ছে নিম্ন গুরুমণ্ডল, ঊর্ধ্ব গুরুমণ্ডল, ঊর্ধ্ব কেন্দ্রমণ্ডল এবং নিম্ন কেন্দ্রমণ্ডল। থাকে কোথায় না গুরুমণ্ডলের উপরের অংশে, যেটা হচ্ছে ঊর্ধ্ব গুরুমণ্ডলের অবস্থান। অপশন বি হবে এর সঠিক অ্যান্সার। অ্যাস্ট্রোস্ফিয়ারের অবস্থান হবে ঊর্ধ্ব গুরুমণ্ডলে। এর বেধ হয়, অ্যাস্ট্রোস্ফিয়ারের বেধ হয় 250 কিমি বেধ হয়, 250 কিমি, 250 কিমি বেধ হয়। এবং এখানে কি থাকে, একটা পেরিডোটাইট বলে শিলা থাকে, পেরিডোটাইট শিলা থাকে। এটার ফলে কি হয়, এখানে চাপ, ভূঅভ্যন্তরের তাপ এবং জলের জন্য এই শিলাটা গলে যায়, গলে যে এই জায়গায় যে অ্যাস্ট্রোস্ফিয়ার যে পদার্থটা, এটাকে কি করে দেয়, করে সান্দ্র অবস্থায় হয়ে যায় এটা। এবং এখানে কি হয়, যে অন্যান্য এখানে ঘনত্বটা এখানে কমে যায়, এবং কমে যাওয়ার ফলে ভূকম্পী যে তরঙ্গ, এই তরঙ্গের গতিবেগটা এই জায়গা থেকে তরঙ্গের গতিবেগটা কমে যায়। তাহলে এখানে অবস্থান কোথায়, অ্যাস্ট্রোস্ফিয়ারের অবস্থান কোথায়, ঊর্ধ্ব গুরুমণ্ডলে। আচ্ছা, জলের উৎস নিচের কোনটি, যে জল কোন স্তর থাকে বা কোন জায়গায় থাকে? কারণ জল প্রথমে যে কেন্দ্রমণ্ডল যদি হয়, কেন্দ্রমণ্ডল উষ্ণতা অনেক বেশি এবং সেখানে জল তরল অবস্থায় থাকার সম্ভাবনা নেই, সেটা বাষ্প আকার হয়ে যাবে। শিলামণ্ডল আছে, গুরুমণ্ডল আছে, সবকটি আছে। তো গুরুমণ্ডলের উপরের স্তরে থাকে অ্যাস্ট্রোস্ফিয়ার, তার নিচে সেখানে উষ্ণতা বেশি থাকে। অপশন যেটা আছে শিলামণ্ডল হবে এটা সঠিক অ্যান্সার। কারণ শিলামণ্ডল কি হয়, ভূত্বকের ঠিক সামান্য নিচের অংশ শিলামণ্ডল, শিলামণ্ডলটাকে বলা হচ্ছে কি অশ্বমণ্ডল। এই যে ভূত্বকের নিচে একটা কঠিন স্তর, সেই স্তরটা থাকছে শিলামণ্ডল, এবং এই অংশে কি থাকে, জল থাকে, এবং জলের উৎস এখান থেকেই পাওয়া যায়। নেক্সট, এম বিযুক্তি অপর নাম কি? এম বিযুক্তি তলের অপর নাম কি? গুটেনবার্গ, রেপেত্তি, মোহ আর লেহম্যান। এম বিযুক্তি তলের অপর নাম হচ্ছে মোহ, যেটা মোহরভিষিক বিযুক্তি। মোহ মানে হচ্ছে মোহরভিষিক বিযুক্তি। এম বিযুক্তির অপর নাম হচ্ছে মোহরভিষিক। আর এগুলো আমি আগের প্রশ্নতেই আলোচনা করেছি। এটা হচ্ছে মোহরভিষিক বিযুক্তি। উত্তর হবে অপশন সি, মোহ বিযুক্তি রেখে এম বিযুক্তির অপর নাম। খনিজের বিন্যাস অনুযায়ী বহিঃগুরুমণ্ডলের অপর নাম কি? বহিঃগুরুমণ্ডল মানে উপরের গুরুমণ্ডল যেটা, তাহলে উপরের গুরুমণ্ডলটা কি নাম ছিল? প্রোফেসিমা। তাই এটার নাম হচ্ছে কি, প্রোফেসিমা। আর প্রোফেসিমা হচ্ছে খনিজ বিন্যাস অনুযায়ী যেখানে থাকে প্রোফেসিমা। অপশন এ হচ্ছে। আর নিফেসিমা যেটা, সেটা হচ্ছে নিফেসিমা, এটা হচ্ছে নিম্ন গুরুমণ্ডল অপর নাম নিফেসিমা। সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। আর এটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক। এই মহাসাগরীয় ভূত্বক হচ্ছে সীমা, ভূত্বকের একটা অংশ মহাসাগরীয় ভূত্বক, এটা হচ্ছে সীমা। উত্তর হবে কি, প্রোফেসিমা। যে শিলার উপস্থিতিতে অ্যাস্ট্রোস্ফিয়ার সান্দ্র অবস্থায় আছে, যে শিলার উপরে সান্দ্র অবস্থায় আছে, এখানে কি এর ঘনত্বটা কমে যায় এবং সান্দ্র অবস্থা কোনটা থাকে? গ্রানাইট, পেরিডোটাইট, বায়োটাইট আর পেগমাটাইট। এখানে উত্তর হবে অপশন বি, পেরিডোটাইট শিলার উপস্থিতির জন্য। পেরিডোটাইট শিলাতে অতিরিক্ত চাপ এবং তাপের ফলে এবং সেখানে কি হয়, গলে যায়, সেটাকে কি করে, সেই জায়গাটাকে সান্দ্র অবস্থায় করে দেয়, এবং অ্যাস্ট্রোস্ফিয়ার এইটা থাকার জন্য কি হয়, সান্দ্র অবস্থা থাকে। মহাসাগরীয় ভূত্বক কি ধরনের শিলা দিয়ে গঠিত? মহাসাগরীয় ভূত্বক হচ্ছে গ্রানাইট, নবীন শিলা, কোয়ারজাইট, প্রাচীন শিলা। তো গ্রানাইট হচ্ছে, এটা হচ্ছে মহাদেশীয় গ্রানাইট দ্বারা গঠিত। কোয়ার্চ আছে, প্রাচীন শিলা আছে। তো এখানে যে চারটে অপশন, তার উত্তর হবে নবীন শিলা দ্বারা গঠিত। কারণ মহাসাগরীয় শিলা হচ্ছে নবীন শিলা, এর দ্বারা গঠিত হয়। প্রতিনিয়ত এখানে কি হয়, যে সমুদ্র তলদেশে যখন বিস্তার হয়, তখন মহাসাগরের মাঝ বরাবর সেখানে কি নতুন শিলাস্তর সৃষ্টি হয়, এবং সেটা কি হয়, নবীন শিলা দ্বারা গঠিত হয়। মোহ বিযুক্তি এবং রেপিত্তি বিযুক্তি রেখার মধ্যবর্তী কোন স্তর অবস্থান করছে? আর হচ্ছে মোহ বিযুক্তি এবং
হচ্ছে রেপিটটি বিযুক্তির মধ্যে কোন স্তর অবস্থান করছে। এখানে যেটা হচ্ছে মোহ বিযুক্তি কোথায় ছিল, শিয়াল ও সীমার মধ্যে যে আছে সেটা হচ্ছে কনরাড, উপরেটা শিয়াল নিচে হচ্ছে সীমা, এর মধ্যে ছিল কনরাড বিযুক্তি রেখা। তারপরে ছিল গুরুমণ্ডল, গুরুমণ্ডল দুটো ভাগ ছিল, একটা ঊর্ধ্ব গুরুমণ্ডল আর একটা ছিল নিম্ন গুরুমণ্ডল। নিম্ন গুরুমণ্ডল, তো ঊর্ধ্ব গুরুমণ্ডল আর নিম্ন গুরুমণ্ডল এখানে হচ্ছে মোহ বিযুক্তি এবং রেপিটটি বিযুক্তি। তাহলে এখানে ছিল কনরাড, এরপরে ছিল মোহ বিযুক্তি, তারপরে ছিল রেপিটটি বিযুক্তি রেখা। প্রশ্ন এখানে আছে কি যে মোহ বিযুক্তি রেখা এবং রেপিটটি বিযুক্তি রেখার মধ্যবর্তীতে মধ্যবর্তী কোন স্তর অবস্থান করছে। তাহলে এই স্তরটা হচ্ছে এখানে যেটা আছে যেটা বহি গুরুমণ্ডল, ঊর্ধ্ব গুরুমণ্ডলকে বহি গুরুমণ্ডল আর এটাকে বলা হচ্ছে নিম্ন গুরুমণ্ডল বলা হচ্ছে। তাহলে এখানে অবস্থান করছে কোনটা, সেটা বহি গুরুমণ্ডল এখানে অবস্থান করছে। তাহলে মোহ বিযুক্তি রেখা এবং রেপিটটি বিযুক্তি রেখার মাঝে কোন স্তর অবস্থান, এই ধরনের প্রশ্ন আসতে পারে যে কোন কোন বিযুক্তি রেখার মাঝে কোন স্তর আছে বা কোন বিযুক্তি রেখা কোথায় অবস্থান করছে। পরের প্রশ্ন, কেন্দ্রমণ্ডলের ঘনত্ব কত। আমরা দেখেছি যখন ডিটেলস আলোচনা করেছি যে যখনই আমরা কেন্দ্রের দিকে গেছি তত ঘনত্ব বেড়ে গেছে। ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল যত গভীরতা বাড়ার সাথে সাথে কি হয়, তার ঘনত্ব বেড়ে যায়। ভূত্বকের যে গড় গভীরতা থাকে 2.7 গ্রাম পার সেমি কিউব থেকে 2.9 গ্রাম পার সেমি কিউব। গুরুমণ্ডলের ঘনত্ব থাকে 3.5 গ্রাম পার সেমি কিউব থেকে 5.5 গ্রাম পার সেমি কিউব। এখানে আছে যে কেন্দ্রমণ্ডলের ঘনত্ব কত, 12.9 থেকে 13.4 গ্রাম পার সেমি কিউব মানে গ্রাম পার ঘন সেমি, 18.9 গ্রাম পার ঘন সেমি, 12.6 থেকে 13.1 গ্রাম পার ঘন সেমি, 13.3 থেকে 18.4 গ্রাম পার ঘন সেমি। এখানে উত্তর হবে অপশন সি 12.6 থেকে 13.1 গ্রাম পার ঘন সেমি, এটা হবে এর ঘনত্ব। পরের প্রশ্ন, ভূগর্ভে ভূমিকম্পের যে লো ভ্যালোসিটি জোন কোন গভীরতাতে অবস্থিত। লো ভ্যালোসিটি জোনটা কি, লো ভ্যালোসিটি জোন হচ্ছে যেখানে ভূকম্পীয় তরঙ্গের গতিবেগ হঠাৎ করে কমে যাবে, সেইখানে বলা হচ্ছে লো ভ্যালোসিটি জোন। ভূ ত্বকের ঠিক নিচে একটি স্তর আছে, যে স্তরটার নাম হচ্ছে অ্যাসথেনোস্ফিয়ার। এই অ্যাসথেনোস্ফিয়ার কি থাকে, সান্দ্র অবস্থায় থাকে। এখানে কি হয়, ভূকম্পীয় তরঙ্গের গতিবেগ এখানে এই অঞ্চলটাতে হারিয়ে যায়, তার জন্য এই অঞ্চলটাকে বলা হচ্ছে লো ভ্যালোসিটি জোন বা স্বল্প গতিবেগ সম্পন্ন যে অঞ্চল থাকে এই অঞ্চল। এই অঞ্চলের গভীরতা 50 থেকে 100, 1000 থেকে 2000, 100 থেকে 250, 150 থেকে 500। এর গভীরতা থাকে 100 থেকে 250 কিমি গভীরতা থাকে। তাহলে ভূমিকম্পের লো ভ্যালোসিটি জোন গভীরতা হচ্ছে 100 থেকে 250 কিমি। বহিঃকেন্দ্রমণ্ডলে কোন তরঙ্গ প্রবেশ করতে পারে না। বহিঃকেন্দ্রমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল, কেন্দ্রমণ্ডলে দুটো ভাগ, একটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল আর একটা হলো বহিঃকেন্দ্রমণ্ডল। বহিঃকেন্দ্রমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডলে কি হয়, যেমন আমরা আগেই আলোচনা করছি যে যত গভীরতা বাড়বে তত যেমন উষ্ণতাও বৃদ্ধি পায়, যত গভীরতা বাড়বে তত চাপটাও বৃদ্ধি পায়, চাপটাও বাড়তে থাকে। যত উপরের দিকে থাকবে ভূত্বকে তত চাপ কম, যত কেন্দ্রের দিকে যাবো চাপটা বেশি থাকবে। এখানে এমন একটা অবস্থা হয়, যদি আমরা এইভাবে দেখি যে পৃথিবীর মাঝ বরাবর এই জায়গাতে কেন্দ্রমণ্ডল আছে, তাহলে সব দিক থেকে চাপ এই জায়গাতে পড়ে, কেন্দ্রের দিকে চাপ পড়ে এবং চাপ পড়ার ফলে এবং উষ্ণতা বাড়ার সঙ্গে এখানে কি থাকে, প্রচন্ড উষ্ণতা থাকে, চাপটাও এখানে বেশি থাকে। পৃথিবীর একদম কেন্দ্রে 3500 কিলোবার চাপ প্রয়োগ করে। তো এখানে কি হয় যে এই জায়গাতে পদার্থগুলো যেগুলো থাকে ঠিক কঠিন অবস্থায় নয়, কিছুটা সান্দ্র অবস্থাতেও থাকে, কারণ এখানে চাপ উষ্ণতা বেশি কিন্তু চাপের জন্য সেই জায়গাটা ঠিকঠাক গলিত অবস্থায় থাকতে পারে না, সান্দ্র অবস্থায় থাকে। এখানে যে অপশন বহিঃকেন্দ্রমণ্ডল, এই যে বহিঃকেন্দ্রমণ্ডলে কোন তরঙ্গ প্রবেশ করতে পারে না, যে পি তরঙ্গ আছে, পি তরঙ্গ সব মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে, মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে। এল তরঙ্গ ভূপৃষ্ঠে প্রবাহিত হচ্ছে, এস তরঙ্গ শুধুমাত্র কঠিন মাধ্যমে যেতে পারে।
কঠিন মাধ্যমে শুধুমাত্র যেতে পারে, কঠিন মাধ্যমে যেতে পারে। তো এখানে যে বহিঃকেন্দ্রমণ্ডলে কোন তরঙ্গ প্রবেশ করতে পারে, তাহলে সেখানে প্রবেশ করতে পারবে না, যেহেতু সান্দ্র অবস্থায় আছে, তার জন্য এস তরঙ্গ এখানে প্রবেশ করতে পারবে না। তাই বহিঃকেন্দ্রমণ্ডলে যে তরঙ্গ প্রবেশ করতে পারে না সেটা হলো এস তরঙ্গ। অন্তঃকেন্দ্রমণ্ডলের গভীরতা কত? অন্তঃকেন্দ্রমণ্ডলের গভীরতা, তাহলে প্রথমে আছে ভূত্বক। ভূত্বকের যে গড় গভীরতা সেটা হচ্ছে 30 কিলোমিটার বা 30 কিলোমিটার, ধরে নেন 30 কিলোমিটার। তারপরে যে গুরুমণ্ডল আছে, গুরুমণ্ডলের গভীরতা হচ্ছে 2900 কিমি। এটা দুটো ভাগ আছে, একটা ঊর্ধ্ব গুরুমণ্ডল, একটা নিম্ন গুরুমণ্ডল। ঊর্ধ্ব গুরুমণ্ডল গভীরতা হচ্ছে 700 কিমি। আর এখানে যে শিয়াল সীমা যেটা আছে, শিয়াল সীমা, শিয়ালের গভীরতা বেশি হবে, সীমার গভীরতা কম হবে। শিয়ালের গভীরতা গড় 50 থেকে 60, সীমার গভীরতা 5 থেকে 10 কিমি। এই কেন্দ্রমণ্ডলকে দুটো ভাগে ভাগ করে যায়, একটা বহিঃকেন্দ্রমণ্ডল, সেখানে গভীরতা হচ্ছে 5146 কিমি, আর যেটা অন্তঃকেন্দ্রমণ্ডল গভীরতা 6371 কিমি। এটা অন্তঃকেন্দ্রমণ্ডল, এখানে হচ্ছে 6371 কিমি। প্রশ্ন আছে কি অন্তঃকেন্দ্রমণ্ডলের গভীরতা কত? তাহলে অন্তঃকেন্দ্রমণ্ডলের গভীরতা হচ্ছে কত? 5146 থেকে 6371। এখানে অপশন আছে 5100 থেকে 6000 কিমি, 5150 থেকে 6371, 5180 থেকে 6300, 5150 থেকে 6000 কিমি। তো এখানে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি, 5150 থেকে 6371 কিমি। এটা হবে সঠিক অ্যান্সার। এই জায়গাটা হচ্ছে এটা, 5150 থেকে 6371 কিমি এর গভীরতা। ভূগর্ভে যে রেখা, ভূগর্ভের যে রেখা বরাবর ভূমিকম্পের তরঙ্গের গতি পরিবর্তন হয়, কারণ ভূগর্ভের যে রেখা বরাবর তরঙ্গের গতি পরিবর্তন হয় সেখানে কি করা হয়েছে, এক একটা বিযুক্ত তলের সৃষ্টি হয়েছে, সেখানে তরঙ্গগুলো মাধ্যমগুলো চেঞ্জ হয়েছে, মানে সেখানে তরঙ্গটা চেঞ্জ হয়েছে। তো যেখানগুলোতে ভূমিকম্পের তরঙ্গ চেঞ্জ হচ্ছে সেখানে একটা করে রেখা সৃষ্টি হচ্ছে, সেই রেখাগুলো কি বলা হচ্ছে, সেই রেখাগুলোকে একটা করে বিযুক্তি রেখা বলা হচ্ছে। ভূগর্ভের যে রেখা বরাবর ভূমিকম্পের তরঙ্গ পরিবর্তিত হয় সেই রেখাগুলোকে বলা হচ্ছে কি বিযুক্তি রেখা। এর আগে বিভিন্ন বিযুক্তি রেখার নাম নিয়ে আলোচনা করেছি। পৃথিবীর অভ্যন্তরে সর্বাধিক ব্যাসযুক্ত স্তর, পৃথিবীর অভ্যন্তরে সর্বাধিক ব্যাসযুক্ত স্তর কোনটি? কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, শিলামণ্ডল আর ভূত্বক। তো পৃথিবীর অভ্যন্তরে যে সর্বাধিক ব্যাস, যে তিনটে ভাগ ছিল, প্রথমে যে পাতলা স্তর সেটা হচ্ছে ভূত্বক, তারপরে গুরুমণ্ডল, তারপরে কেন্দ্রমণ্ডল। তো এই জায়গাটা, তো এখানে কেমন হবে, যে এখানে কত ছিল, একটা ছিল 30 বা 33 কিলোমিটার, তারপরে 2900 কিলোমিটার, আর 6371 কিলোমিটার। তো এখান থেকে যখন আমরা এইভাবে নিচ্ছি 6300, এই যে এই জায়গাটা হচ্ছে 6003, এখান থেকে পুরো হচ্ছে 6371 কিলোমিটার, আর এখান পর্যন্ত যেখানে গুরুমণ্ডল শেষ হচ্ছে সেখানে 2900 কিলোমিটার। দেখা যাবে কি যে কেন্দ্রমণ্ডলের যেটা, এটা হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে, তাহলে কেন্দ্রমণ্ডলের ব্যাসটাও কি হবে, সব থেকে বেশি হবে। পৃথিবীর অভ্যন্তরে সর্বাধিক ব্যাসযুক্ত অঞ্চল, যে ব্যাসার্ধ কত হবে, 6371 আর হচ্ছে 2900। 3471 কিলোমিটার, যেটা হবে কেন্দ্রমণ্ডলের ব্যাসার্ধ। দেখা যাবে কি যে কেন্দ্রমণ্ডল আছে, কেন্দ্রমণ্ডলের ব্যাসটাও সব থেকে, যে তিনটে স্তর আছে তার ব্যাস সব থেকে বেশি। পৃথিবীর চৌম্বকত্ব কোথায় সৃষ্টি হয়েছে? ঊর্ধ্ব গুরুমণ্ডল, নিম্ন গুরুমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডল। তো পৃথিবীর যে স্তরগুলো রয়েছে সেই স্তরের যে কেন্দ্রমণ্ডলের দুটো যে অংশ আছে, একটা হচ্ছে নিম্ন কেন্দ্রমণ্ডল বা অন্তঃকেন্দ্রমণ্ডল, আর একটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল। বহিঃকেন্দ্রমণ্ডল, এই বহিঃকেন্দ্রমণ্ডল আমি বলেছিলাম যে যখন নিচের দিকে সব থেকে কেন্দ্রের দিকে আসবো, সমস্ত ভারী পদার্থগুলো এখানে এসে জমা হচ্ছে, সব থেকে ঘনত্ব বেশি। এখানে কি হয়, এখানে উষ্ণতা বেশি আছে এবং চাপ বেশি থাকার জন্য এখানে পদার্থগুলো কি আছে, সান্দ্র অবস্থায় আছে। মূলত এখানে যেটা আছে নিকেল আছে, এবং এই নিকেলটা পৃথিবীর গতি সবসময় ঘোরার ফলে কি হয়েছে, এখানে একটা চৌম্বকত্ব সৃষ্টি হয়েছে। তাই এটা উত্তর হয়ে যাবে কি বহিঃকেন্দ্রমণ্ডল। বহিঃকেন্দ্রমণ্ডল থাকার জন্য কি হয়, একটা চৌম্বকত্ব সৃষ্টি হয়েছে, পৃথিবীর চৌম্বকত্ব এই জায়গা থেকেই সৃষ্টি হচ্ছে। তাই উত্তর হবে বহিঃকেন্দ্রমণ্ডল আছে। শিলামণ্ডলের উপরের অংশটির নাম কি? শিলামণ্ডল,
যেটা অশ্বমণ্ডল বলা হচ্ছে। শিলামণ্ডল কোথায় অবস্থান করে? শিলামণ্ডল গুরুমণ্ডলের ঊর্ধ্বে এবং ভূত্বকের নিচে অবস্থান করে। তাহলে শিলামণ্ডলের উপরের অংশের নাম হবে কি? শিলামণ্ডলের যে উপরের অংশ, সেই উপরের অংশের নাম অবশ্যই হবে কি? ভূত্বক হচ্ছে শিলামণ্ডলের উপরের অংশ। পরের প্রশ্ন, অ্যাস্থেনোস্ফিয়ারের গলনাঙ্ক কত? 1400 ডিগ্রি সেন্টিগ্রেড, 1500 ডিগ্রি সেন্টিগ্রেড, 1600 ডিগ্রি সেন্টিগ্রেড, 1300 ডিগ্রি সেন্টিগ্রেড। যে অ্যাস্থেনোস্ফিয়ার সান্দ্র অবস্থায় থাকে এবং এর গলনাঙ্ক হবে কত? গলনাঙ্ক হবে 1400 ডিগ্রি সেন্টিগ্রেড। গুরুমণ্ডলের পি তরঙ্গের গতিবেগ কত? গুরুমণ্ডল, তাহলে গুরুমণ্ডল পি তরঙ্গের গতিবেগ কত? 1 কিমি পার সেকেন্ড, 3 কিমি পার সেকেন্ড, 5 কিমি পার সেকেন্ড, 8 কিমি পার সেকেন্ড। তাহলে ভূত্বক যেখানে গুরুমণ্ডলে পি তরঙ্গের গতিবেগ হবে 8 কিমি পার সেকেন্ড, এখানে গতিবেগ হবে 8 কিমি পার সেকেন্ড। পি তরঙ্গ যদি ভূত্বকে যায় সেখানে 6 থেকে 7 কিমি পার সেকেন্ডে প্রবাহিত হয়, সেটা হচ্ছে ভূত্বকে। আর গুরুমণ্ডলে প্রবাহিত হচ্ছে কত? 8 কিমি পার সেকেন্ড। এবং এই পি তরঙ্গ সমস্ত মাধ্যমে যেতে পারে। অন্য বৈশিষ্ট্য যে কঠিন, তরল, গ্যাসীয় সব মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে। তো আজকে পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের এই 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, যেগুলো আগামী দিনে সমস্ত চাকরির পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো খুবই কাজে লাগবে। যদি এর ডিটেলস ক্লাসের প্রয়োজন হয়, এর আগের ক্লাসে আমার ডিটেলস করা আছে, সেটা দেখে নিতে পারো এবং এই প্রশ্ন উত্তর, এবং পরবর্তীকালে অন্য কোনো ক্লাস নিয়ে আবার উপস্থিত হবো। থ্যাংক ইউ সকলকে।